ঈদযাত্রায় পথে পথে শেকড়মুখী মানুষের ঢল। মহাসড়কে চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক। ফেরিঘাটেও ঘরমুখী মানুষের ভিড়। প্রশাসক নিয়োগে গতি ফিরবে স্থবির থাকা জেলার প্রশাসনিক আর উন্নয়ন কাজে। তবে দলের লোক নিয়োগ দেয়া আছে সমালোচনাও। এবং সেচখালে পানি স্বল্পতায় হুমকির মুখে চাঁদপুরের ফরিদগঞ্জে ইরি বড় আবাদ। তীব্র পানি সংকটে উপজেলার বেশ কিছু অঞ্চলের কৃষক। ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও রয়েছে সংকটও। আবার অনেকে অভিযোগ করছেন বাড়তি ভাড়া আদায়ের। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ। পাশাপাশি পাটুরিয়া ঘাটেও ঘরমুখ মানুষের ভিড় রয়েছে। সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুর ও চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীরগতি রয়েছে। অনেকে যানবাহন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে ও পিকআপে করে যাচ্ছে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ত্রিমোর ও আশেপাশের এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। যমুনা সেতু দিয়ে গেল 24 ঘন্টায় 35,000 যানবাহন পারাপার হয়েছে। তবে পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী চালক ও স্থানীয়রা। যানবাহনের চাপ বাড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও বাড়ছে যানবাহনের চাপ। যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। দাঁড়ায় আছি, 100 টাকার ভাড়া 300 টাকা নিতেছি। এদিকে তো প্রতি পয়েন্টে আছে যানজট। যাত্রী না, যাত্রী তো সীমিত। তেল সংকট, তেল তো আমরা আরো পাচ্ছি না। তেলের জন্য তারা ভোগান্তি আমাদের। তো এরকম কোনো ভোগান্তি দেখতেছি না। এখন পরবর্তীতে কি হবে জানি না। এখন তো কেবল 8টা, 8:30 বাজে, 9টা বাজে। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে অংশের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। মাহমুদা, আজ থেকে তো ঈদের ছুটি শুরু হয়েছে, কেমন দেখছেন ঈদযাত্রা? কোথাও কোনো যাত্রীর চাপ দেখছেন কিনা জানাবেন। এবং ভোগান্তি সবকিছুই যেন একই সূত্রে গাথা। আপনি এখন যেখানে আছি এটি হলো চান্দনা চৌরাস্তা, গাজীপুরের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবং এইখান থেকে কিন্তু একদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলে যাচ্ছে গাড়ি এবং অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলে যাচ্ছে। পিছনে যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু সবই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকেই আসলে যাচ্ছে, যাত্রী নিয়ে, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে। এবং আপনি দেখতেই পাচ্ছেন আসলে এখানে ধীরগতি আছে, কিন্তু যে তীব্র যানজট সেই যানজটটি নেই। এবং এই জায়গাটার কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলোতে কিন্তু পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতাতেও আসলে লক্ষণীয়। এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশও আমরা দেখেছি, যারা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিচ্ছে না। এবং যে যানজট হয়, এই যানজটের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো সচেতনতা। এই সচেতনতার অভাবেই কিন্তু বেশিরভাগ যানজট সৃষ্টি হচ্ছে। এর আগে যে খবর আমরা দেখিয়েছি রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকাতে, সেখানে কিন্তু তীব্র যানজট প্রথমে লক্ষ্য করা গেলেও 10 মিনিটের ভিতরে কিন্তু যানজটটি চলে গেছে। এবং তার কারণ হলো যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে এই যে যাত্রী ওঠানামা করানোর যে ব্যাপারটি, এই কারণে আসলে মূলত যানজটের সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু ওই ধরনের যানজট আমরা দেখতে পাচ্ছি না। এবং যে পয়েন্টগুলোতে আসলে যাত্রী ওঠানো নামানো হচ্ছে, সেই জায়গাগুলোতে কিছুটা যানজট আছে। এবং তার পাশাপাশি যে সিএনজি পাম্পগুলো, যেখানে আসলে গাড়ির একটি লম্বা ভিড় আমরা দেখতে পাচ্ছি, যে সেখান থেকে আসলে তেল নিচ্ছে, কেউ গ্যাস নিচ্ছে, এই কারণে আসলে ওই পয়েন্টগুলোতেও কিছুটা যানজট আছে। এছাড়া কিন্তু পুরো মহাসড়কের যে জায়গাগুলো, প্রত্যেকটি জায়গাগুলোই আসলে একেবারে গাড়ি সচল আছে, স্বাভাবিকভাবে চলছে। আর তার পাশাপাশি যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা, তাই এইখানে যারা পোশাক শ্রমিক আছে, দুপুরের পর থেকে কিন্তু আসলে একটা চাপ মহাসড়কে পড়বে। এবং আমরা যেটি জানতে পেরেছি শিল্প কারখানার মালিকদের সাথে কথা বলে, তার পাশাপাশি শ্রমিকদের সাথে কথা বলে, যেমন রংপুর, দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, এইদিকে যে দূরপাল্লার যে গাড়ি যাত্রীরা, তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একসাথে গাড়ি ভাড়া করে নিয়েছে, যেহেতু একই এলাকাতে যাবে। তো সেই দিক থেকে আসলে যানজটটা একটু কমও হতে পারে। এবং রাতে এই গাড়িগুলো যাবে বলে আমরা জানতে পেরেছি। তো রাতেও কিন্তু দুপুরের পর কিছুটা চাপ বাড়লেও রাতে হয়তো একটু বেশিই বাড়বে বলে আমরা জানতে পারছি। যে এই ছিল এখন পর্যন্ত গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে স্বাভাবিক ঈদযাত্রা, সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ। উত্তরাঞ্চলের ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে।
সোহেল, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? কোথাও কোনো জট আছে কিনা এবং বাড়তি ভাড়া আদায় সহ কোনো অনিয়মের তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। শ্রাবন্তী, কোথাও কোনো জট নেই, তবে গাড়ির যে চাপ, মহাসড়কে গাড়ির যে চাপ, সেই চাপটি রয়েছে এবং পাশাপাশি যে গণপরিবহন সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। গণপরিবহন সংকটের কারণে এলেঙ্গার এই অংশে, আমি এখন এলেঙ্গার রয়েছে, যে শত শত যাত্রী যারা রয়েছেন তারা যে বিভিন্ন গন্তব্যে যাবেন, বিশেষ করে উত্তরবঙ্গের যে দূরবর্তী জেলাগুলি রয়েছেন সেই গন্তব্যে যাবেন, সেই গন্তব্যে যাওয়ার জন্য যে বাস যেটি গণপরিবহন সেটি নেই, যার ফলে আমরা সকাল থেকে দেখেছি যে অধিকাংশ যাত্রী খোলা পিকআপ এবং ট্রাকের মধ্যেই তারা যাতায়াত করছেন। চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে গতকাল রাত পর্যন্ত তাদের বিভিন্ন যে তেলের স্টেশনগুলি রয়েছে, পাম্পগুলি রয়েছে, সেখানে দীর্ঘ লাইন দিতে হয়েছে। ডিজেল সংকট যেটি রয়েছে সেই সংকটের কথা তারা বলছেন, যে কর্তৃপক্ষ বা সরকার পর্যাপ্ত ডিজেলের কথা বললেও, যে জ্বালানি তেলের কথা বললেও কিন্তু পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে না, যার ফলে যে দূরপাল্লার গাড়িগুলি যেগুলো রয়েছে সেগুলোর জন্য পর্যাপ্ত যে পরিমাণ তেল লাগে সেই তেল না থাকার কারণে তারা হচ্ছে যে একটু সংকটের মধ্যে পড়েছেন। এবং পাশাপাশি যে পাম্পগুলি রয়েছে সেই পাম্পগুলিতে দীর্ঘ যে লাইন ধরে এই তেল সংগ্রহ করতে হচ্ছে, সেখানেও কিছুটা যে গাড়ির যে শিডিউল রয়েছে সেই শিডিউলে বিপর্যয় হচ্ছে। এছাড়া আপনি জানেন যে যেমনটা বলছিলেন যে গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 35,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে এবং এই ঈদ যাত্রায় সেটি প্রায় রেকর্ড পরিমাণ রয়েছে যে 65,000 পর্যন্ত যানবাহন পারাপার হয়। আর আমরা বিগত দিনে দেখেছি যে মহাসড়কে যখন এই পোশাক পল্লীগুলি একের যুগে বন্ধ ঘোষণা করা হয়, তখন যে ফিটনেসবিহীন গাড়িগুলি চলে আসে, তখন এই গাড়িগুলি মহাসড়কের বিভিন্ন স্থানে বিকল এবং দুর্ঘটনা কবলিত হয়, যার ফলে সেই সমস্ত গাড়ি সরিয়ে নেওয়ার যে একটি দীর্ঘ সময় লাগে, সেই সময়ের কারণে কিন্তু যানজট হয়। বিশেষ করে আপনি জানেন যে যমুনা সেতু একটি 2 লেনের সেতু এবং সেই সেতু দিয়ে এই যে পর্যাপ্ত পরিমাণে যে যানবাহন 50 থেকে 60,000 পরিমাণের যানবাহন যখন একযোগে চলে আসে, সেই সময় কিন্তু এই যানবাহনের যে চাপ সেটি কিন্তু সেতু দিয়ে সামাল করা সম্ভব হয় না, যার ফলেও একটি দীর্ঘ কিন্তু যানজট আমরা লক্ষ্য করেছি। সেই যানজটটি এই মুহূর্তে অনেকটাই কম, বিকাল নাগাদ কিছুটা যানজটের পরিমাণ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত মহাসড়কে গণপরিবহনের তীব্র সংকট রয়েছে এবং পরিবহনের যে এই যখন পর্যাপ্ততা হবে সেই অর্থে মহাসড়কের পরিস্থিতি কোন অবস্থায় দাঁড়ায় এবং এর সাথে জড়িত রয়েছে দুর্ঘটনা সহ নানান কিছু, সেসব বিষয়ে যদি সামাল দেওয়া যায় সেক্ষেত্রে এবারের ঈদ যাত্রা স্বস্তির হলেও হতে পারে। শ্রাবন্তী। সোহেল, আপনাকে ধন্যবাদ। যানবাহনের চাপ বাড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, কোথাও কোনো জট আছে কিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। শ্রাবন্তী, আপনাকে যেটি জানাতে চাই এই মুহূর্তে, আপনি জানেন দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, এবং এই এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ যাতায়াত করে থাকে। এবং আপনি জানেন আজকে প্রথম ছুটি দিন, আজকে দীর্ঘ যে ছুটি শুরু হয়েছে সেটি প্রথম দিন আজকে। এই সূত্র ধরে কিন্তু গতকাল রাত থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে এবং সকাল থেকে কিন্তু যানবাহনের চাপ আরও বাড়তে শুরু করেছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে এই আধুনিক প্রশস্ত মহাসড়কটিতে কিন্তু কোথাও কোনো ধরনের বিড়ম্বনা নেই, একেবারে সুখকর ও স্বস্তিদায়ক যাত্রা বলা চলে। ঈদ যাত্রায় দক্ষিণ খুব নির্বিঘ্নে আসলে এই মহাসড়কটি ধরে পদ্মা সেতু পাড়ি দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে দূরপাল্লার যে গণপরিবহন রয়েছে সেগুলো যেমন যাচ্ছে, ব্যক্তিগত যানবাহন করেও কিন্তু অসংখ্য মানুষ যার যার গন্তব্যে ছুটছেন এবং পাশাপাশি 2 চাকার যে যান, মোটর সাইকেলেও করে কিন্তু অসংখ্য মানুষ দক্ষিণবঙ্গের দিকে ছুটছেন। তো পদ্মা সেতুর টোল প্লাজায় এই মুহূর্তে যে পরিস্থিতি, যানবাহনগুলো আসছে এবং টোল প্লাজায় কিন্তু টোল দেওয়ার পরে খুব দ্রুত টোল প্লাজা পাড়ি দিয়ে, পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের দিকে যানবাহনগুলো যেতে পারছে। কোথাও কোনো ঝঞ্ঝাট নেই, বিড়ম্বনা নেই, দুর্ভোগ নেই, একেবারেই নির্বিঘ্ন যাত্রা যেটাকে বলে সেরকম বলা যাচ্ছে। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থাপনা যেটি গ্রহণ করেছেন, যেহেতু প্রতি বছরই ঈদ যাত্রায় মোটর সাইকেলের চাপ বেড়ে যায়, সে কারণে এবছর কিন্তু অতিরিক্ত আরো 2টি বুথ স্থাপন করা হয়েছে মোটর সাইকেলের টোল আদায় করার জন্য। পাশাপাশি 7টি বুথে কিন্তু দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো থেকে টোল আদায় করা হচ্ছে এবং খুব দ্রুত গতিতে টোল আদায়ের পরে কিন্তু যানবাহনগুলো খুব দ্রুত গতিতেই পদ্মা সেতু পাড়ি দিতে পারছে।
এতে করে কিন্তু এই মহাসড়কটিতে ঈদের যে যাত্রা, আজকে সূচনা দিনের যে যাত্রা, এটা বলা যায় একেবারেই নির্বিঘ্ন এবং নির্ঝঞ্ঝাট এবং খুব স্বস্তিতে সুখদায়ক পরিস্থিতিতে কিন্তু দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ পদ্মা সেতু পাড়ি দিতে পারছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, ঈদ যাত্রা কেমন দেখছেন? এই মুহূর্তে যাত্রীর চাপ কেমন দেখছেন? সব মিলিয়ে জানাবেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা বিশ্ব রোড এলাকায়। আমি সকাল থেকে যেটি দেখেছি, যানবাহনের চাপ আছে, তবে কোথাও কোনো যানজট বা কোথাও কোনো জট নেই। কুমিল্লার দাউদকান্দি থেকে একেবারে ফেনী পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় যে 24টি পয়েন্টে যানজট প্রবণ এলাকা, সেই এলাকাগুলোতে এখনও কোথাও যানজট হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি। তবে যে স্পটগুলো, সেই স্পটগুলো অধিকাংশই হাটবাজার। সেই স্পটগুলোতে কিছুটা 2-3 মিনিটের মতো করে গাড়ি জটলা লাগে, সেখানে ধীরে ধীরে গাড়ি চলাচল করে। তবে এমনি আমরা সড়কে যেটি দেখেছি, সড়কে গাড়ির সংখ্যা অনেকটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বাড়ছে। তা পরিবহনবাহী যাত্রী পরিবহন বাহী যানবাহনের সংখ্যা কম। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে মালামাল পরিবহনবাহী যানবাহন কিছুটা বেশি আমরা দেখছি। তো আমরা যাত্রীদের ঢাকা থেকে আসা ঈদের গরমুখ মানুষ আমরা কথা বলেছি, যাত্রীদের অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা। তারা বললো, তারা যেটি জানিয়েছেন যে যাত্রী ভাড়া সহনীয় পর্যায়ে রয়েছে, কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। এদিকে আমরা মহাসড়কের যেই যানজট প্রবণ এলাকাগুলো রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে, সেই এলাকাগুলোতে পুলিশের আমরা তৎপরতা দেখেছি এবং পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেকটা এখনও পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ঈদ গরমুখ মানুষের যাত্রার খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, পাটুরিয়া দৌলতদিয়া রুটে কয়টি ফেরি চলাচল করবে? কোনো ভোগান্তি আছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। শ্রাবন্তী, এইবারের ঈদ যাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 17টি ফেরি চলাচল করছে এবং এই রুটে মোট 18টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তো আমরা যেটা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত ফেরি থাকার কারণে পাটুরিয়া ঘাটে যে আসলে প্রচুর যাত্রী আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে যে আসলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে মহাসড়কেও তাদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। এবং এই ঘাটের যে তবে একটি বিষয় যেটি সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে যে পাটুরিয়ার যে আসলে পন্টুন থেকে ফেরি উঠানামার যে রাস্তাটা, সেই রাস্তাটা একটু উঁচু হওয়ার কারণে এইখানে গাড়ি লোড আনলোডের একটু সমস্যা হচ্ছে। এছাড়া যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে এখানে আমরা পাইনি। তবে আরেকটি বিষয় কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে আসলে এইবারের যে ঈদ যাত্রা সফল করার জন্য ঘাটে সর্বোচ্চ রকমের প্রস্তুতি তারা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ঘাটের যে নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তার জন্য তারা কিন্তু কাজ করছে। তো এইখানে বিভিন্ন আমরা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা নৌ পুলিশের একজন কর্মকর্তাকে আমরা পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এবারের ঈদ যাত্রা আসলে আপনাদের আসলে নৌ পুলিশের কি কি কার্যক্রম এখানে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের জানেন যে পাটুরিয়া নৌ থানা অধীনে পাটুরিয়া ফেরিঘাট এবং লঞ্চঘাট আর হচ্ছে আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট, আমাদের এই যাত্রীদের নির্বিঘ্নে নিরাপত্তা গড়মুখী হওয়ার স্বার্থে আমাদের পাটুরিয়া ঘাটে 4টি টিম কাজ করছে এবং একটি কন্ট্রোল রুম রয়েছে। আমাদের আরিচা ঘাটেও, এই ফেরি ঘাটেও 2টি টিম আছে। ভোগান্তি হচ্ছে কিনা? না, ইনশাল্লাহ এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাইনি। আমরা গতকাল থেকে ডেপ্লয় হয়েছি, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ধন্যবাদ আপনাকে।
তো শ্রাবন্তী, যেটি উনি বলছিলেন আসলে যাত্রীদের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন, ঘাটে কোনো ধরনের কোনো ভোগান্তি নেই। তবে কর্তৃপক্ষ আরো যেটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো যানবাহনের চাপ এবং যাত্রীদের চাপ আরো বাড়তে পারে। শ্রাবন্তী, এই ছিল সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। 24-এর 5ই আগস্টের পর থেকেই শূন্য ছিল জেলা পরিষদের চেয়ারগুলো। দীর্ঘদিন পর প্রশাসক নিয়োগ হওয়ায় স্থবির থাকা জেলা প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন ক্ষমতাসীনরা। তবে বিপরীত প্রতিক্রিয়া বিরোধী জোটে। তাদের মত, দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথেই হাঁটছে বিএনপি। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 42টি জেলা পরিষদে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। দীর্ঘদিন পর কর্মচঞ্চল হয়ে উঠছে স্থবির হয়ে থাকা জেলা পরিষদগুলো। কুমিল্লায় জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। দায়িত্ব গ্রহণ করেই জানালেন কুমিল্লাকে দুর্নীতিমুক্ত আদর্শ মডেল জেলায় পরিণত করার কথা। অনিয়মগুলো দূর করে সত্যিকারের জেলা পরিষদকে একটা জনগণের কল্যাণে একটা আদর্শ এবং মডেল জেলা পরিষদ কুমিল্লা করতে পারবো, সেটা আমি ইনশাল্লাহ আশা করি। এদিকে খুলনায় প্রশাসক পদে দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি। কুষ্টিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে। আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্ব, এই পবিত্র দায়িত্ব আমার জীবন থাকতে আমি সরকার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। সিলেটে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও নারায়ণগঞ্জের প্রশাসক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। এই পরিষদটা যেন জনগণের পরিষদ হয়, জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে এই পরিষদ যেন অবদান রাখতে পারে, তার জন্য আমি সচেষ্ট থাকব। যেখানে বৈষম্যের শিকার হয়েছে, যেখানে উন্নয়নের ছোঁয়া পড়ে নাই, সেই সমস্ত জায়গা আমি খুঁজে বের করব, সেগুলোর উন্নয়নে আমি কাজ করব। তবে এমন নিয়োগে বিপরীত প্রতিক্রিয়া বিরোধী জোটে। তাদের মত, নির্বাচিত প্রতিনিধি ছাড়া দলীয় প্রশাসক নিয়োগের এমন সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথে হাঁটছে বিএনপি। এটা সম্পূর্ণ অন্যায় একটা সিদ্ধান্ত হচ্ছে এবং জনগণের চাওয়া পাওয়ার বাহিরে একটা সিদ্ধান্ত। আমাদের এটাই মনে হচ্ছে যে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব তৈরি করার জন্য তারা এই কাজগুলো করছে, সরকার এই কাজগুলো করছে। যেইভাবে করে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা বা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এগুলো যদি এইভাবে একটা দল তাদের মতো করে দলীয়করণ করে ফেলে, তাহলে আমরা স্থানীয় সরকারের যে স্বাতন্ত্রতা, স্থানীয় সরকার যেই জনগণের অধিকার নিয়ে আদায় নিয়ে কাজ করবে, সেটা তার হচ্ছে না। এটা তো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত থাকলেও প্রশাসক নিয়োগের ফলে দীর্ঘদিন স্থবির থাকা জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। মুকুলে মুকুলে ভরে উঠেছে চুয়াডাঙ্গার আম বাগানগুলো। এবার কিছুটা আগেই মুকুল এসেছে, কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা চাষিদের। গতবারের তুলনায় কয়েক গুণ বেশি ফলনের আশা কৃষি বিভাগের। প্রকৃতি যেন আপন সাজে সেজে উঠেছে চারদিকে। গাছে গাছে ফুটছে নতুন ফুল, বাতাসে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। সেই ছোঁয়া লেগেছে আম গাছেও। বাতাসে চারদিকে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। চুয়াডাঙ্গায় বাড়ির আঙিনা থেকে বাগান পর্যন্ত সব জায়গায় শোভা ছড়াচ্ছে আমের মুকুল। আম গাছগুলো নুয়ে পড়েছে মুকুলের ভারে। পর্যাপ্ত মুকুল আসায় খুশি চাষিরাও। এখন চলছে পরিচর্যা। এবছর আমের মুকুল খুব ভালো এসছে, আর আমরা এখন স্প্রে করছি, কারণ আমের গুটি শক্ত হবে, এই কারণে আমরা স্প্রেটা করছি। এবারটা যদি ঝড় পানি না হয়, ইনশাল্লাহ অনেক সুন্দর আম হবে। কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের। আবহাওয়া ঠিক থাকলে এবার ফলন ভালো হওয়ার প্রত্যাশা চাষিদের। মোটামুটি খুবই ভালো এবছরে আমের অবস্থা। আমরা প্রতি বছরই বিষমুক্ত আম উৎপাদন করি। এবছরও আমরা ব্যাগিং পদ্ধতির মাধ্যমে বিষমুক্ত আম উৎপাদন করব। কীটনাশক ও ফরমালিন না দিয়ে ফসল উৎপাদনের দাবি স্থানীয়দের। ক্ষতিকর রাসায়নিক ছাড়াই মুকুলও রক্ষা করা সম্ভব, ভালো আমের ফলনও সম্ভব। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে বিষমুক্ত আম উৎপাদন করতে পারে, সেদিকে একটু আপনার দৃষ্টি রাখবেন। রাজশাহী অঞ্চলের মতোই সুস্বাদু ও প্রসিদ্ধ চুয়াডাঙ্গার আম। প্রত্যাশা অনুযায়ী আমের ফলন মিলবে বলছে কৃষি বিভাগ। এবারে আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী আমরা দেখতে পাচ্ছি। আশা করছি প্রায় 30,657 মেট্রিক টন আম পাবো, যার মূল্য আনুমানিক 122 কোটি টাকার ঊর্ধ্বে। এবছর চুয়াডাঙ্গায় প্রায় 23,000 হেক্টর জমিতে আম উৎপাদনের আশা কৃষি বিভাগের।
ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কুমিল্লা ও গাইবান্ধার সেমাই কারখানাগুলোতে। দিনরাত চলছে কাজ। সাধারণ সেমাইয়ের পাশাপাশি তৈরি হচ্ছে লাচ্ছা সেমাইও। দেশের চাহিদা মিটিয়ে সেমাই যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। এই সেমাইয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। সেমাই ছাড়া যেন ঈদের সকাল পূর্ণতা পায় না, তাই বছরের এই সময়ে ব্যস্ততা বাড়ে সেমাই তৈরির শ্রমিকদের। কুমিল্লা বিসিকে 10টি কারখানার শ্রমিকদের এখন দম ফেলার ফুরসত নেই। কেউ খামির তৈরি করছেন, কেউ ভাজছেন, আবার কেউ ব্যস্ত প্যাকেট করতে। এখন তো সিজন, অনেক চাপের কারণে দেখা গেছে যে 14-18-20 ঘন্টার মতন ডিউটি পড়ে। এই উপলক্ষে চাহিদা বাড়ছে, তাই অন্য সেকশন থেকে আমরা এই যাই। আমাদের মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল হওয়াতে দেশে বর্তমানে যে রোজাতে একদম ব্যাপক চাহিদা। বাংলা, বার্মা চিলি ও লাচ্ছা নামের 3 প্রকারের সেমাই উৎপাদন হয় কুমিল্লা বিসিকের কারখানাগুলোতে। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সৌদি আরব, বাহরাইন, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশে যাচ্ছে এই সেমাই। এখন এই সেমাইটা আমাদের মধ্যপ্রাচ্য এবং ভারত সহ বিভিন্ন দেশে আমরা রপ্তানি করছি। বিশেষ করে আমাদের খন্দকার ফুড গত অর্থবছর থেকেই রপ্তানিটি শুরু করে এবং তাদের একটা ভালো গ্রোথ আছে। আমরা আশা করছি আগামী অর্থবছরে অন্তত আরও 3-4টি প্রতিষ্ঠান দেশের বাইরে আমাদের এই খাদ্য এবং খাদ্যজাত পণ্যগুলো রপ্তানি করতে পারবে। নতুন সরকারের কাছে আবেদন প্রত্যাশা, যদি আমাদের গ্যাসের বিলটা কমায় দেওয়া হয় অথবা আরেকটু যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, ব্যাংক ঋণের ক্ষেত্রে যদি আমাদেরকে একটু দেওয়া হয়, ফ্যাসিলিটি দেওয়া হয়। ব্যস্ততা বেড়েছে গাইবান্ধার সেমাই কারখানাগুলোতেও। জেলার প্রায় 45টি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা, সাধারণ ও হাতে তৈরি সেমাই। ভোর 3টার দিকে উঠি, রাত 10টা-11টা তৈরি কাজ করতেই আছি। এখন আমার প্রোডাকশনের চাপ বেশি, তো এই জন্য রাত হয়। দিনে আমাদের প্রোডাকশন মিনিমাম 40-45 বস্তার মতো। সেমাই বানাইতে খুব সময় লেগেছে, অনেক ব্যস্ত হয়েছি, তারপরও মালের চাহিদা পূরণ করে পাচ্ছি না। প্রতি কেজি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে 500 টাকায়। এছাড়া সাধারণ লাচ্ছা ও শুকনা সেমাই মান ভেদে 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে ঈদের আগে ব্যস্ততা থাকলেও অন্য সময় বেকার পড়ে থাকে এসব কারখানা। শিল্প বাঁচাতে প্রণোদনার দাবি শ্রমিক ও কারখানা মালিকদের। কিছু বাধার সম্মুখীন হচ্ছি। তারপর আপনার এখানে ট্রান্সপোর্টেশনের একটু প্রবলেমে পড়ছি, রাস্তাঘাট ঠিক হচ্ছে। এর আগেও রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের যদি গ্যাস হতো, যেমন বগুড়ায় গ্যাস আছে, ওরা আমাদের থেকে 10 টাকা 20 টাকা কমায় সেমাই বাজারজাত করতে পারে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক। বিসিক জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে এবং তাদেরকে সহযোগিতা বলতে প্রশিক্ষণ, ঋণ ছাড়াও আর যে সহযোগিতা আমাদের আসে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করে থাকি। সেমাইয়ের মান ঠিক রাখতে নিয়মিত তদারকির কথা জানিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।